কি ব্যাপার কৃষ্ণা, সকাল সকাল ঘরের কাজকর্ম বাদ দিয়ে নারকেল ছাড়াতে বসেছ? নারকেল নাড়ু করবে মনে হচ্ছে তো। বলি, আজ কোনো বিশেষ দিন আছে নাকি? ও মা, তোমার বুঝি মনে নেই? আজ বৈশাখ মাসের 4 তারিখ। আজকে তো বাবার জন্মদিন। প্রতি বছর বাবার জন্মদিনে বাবার প্রিয় নারকেল নাড়ু, খাসির মাংস, মাছ সব তো রান্না করে পাঠাই। আজ 5 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, তুমি বাবার জন্মদিনে প্রত্যেক বছর এত রান্না করে পাঠাও। সত্যি অবাক লাগে, তোমার বাবা তো একবার খোঁজও নেয় না। শোনো, আমার বাবার নামে কোনো খারাপ কথা কিন্তু আমি সহ্য করব না। আমি আমার বাবাকে বড্ড ভালোবাসি, সে তো তুমি জানো। বাবার অমতে বিয়ে করেছি আমরা, বাবা তাই তো মেনে নেয়নি। এ নিয়ে এত কথা শোনানোর কি আছে? আমি তোমাকে কথা শোনাইনি কৃষ্ণা, তোমার জন্য আমার কষ্ট হয় তাই আমি তোমাকে বললাম। সে ঠিক আছে, বাজার থেকে কি কি আনতে হবে বলে দিও। এই তো নারকেল নাড়ুটা আমি তৈরি করিনি, ততক্ষণে তুমি বাজারে গিয়ে একটু বেশি করে খাসির মাংস, একটু বেশি করে মাছ আর একটু চাল কুমড়ো আনবে। বাবা আবার চাল কুমড়োর বড়া খেতে বড্ড ভালোবাসে। এই নাও গিন্নি, তুমি যা যা বলেছিলে আমি মনে করে সব বাজার থেকে নিয়ে এসেছি। ও মা, এই তো গেলে, এখনো তো বাজার মনে হয় ঠিকঠাক খোলেও নি। বলি, সব কিছু ঠিকঠাকভাবে এনেছো তো? বাবার জন্মদিনে রান্না করে দেবো কিন্তু। তুমি যা যা বলেছ আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে এসেছি। আমার রোজগার কম হতে পারে, তা বলে মনটা কিন্তু ছোট নয়। তাছাড়া খুব গরম পড়েছে, বাজার এখন তাড়াতাড়ি বসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি রান্নাগুলো চাপিয়ে নি। তুমি বরং ঘরে এসে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। যাক বাবা, বাবার পছন্দের রান্নাগুলো খুব তাড়াতাড়ি সেরে ফেলেছি। বাবা আবার দুপুর 12টার মধ্যেই খেতে বসে। তাড়াতাড়ি রান্না যদি না পাঠাই, বাবা হয়তো মুখেই তুলবে না। এবার স্বামীর হাত দিয়ে এই রান্নাগুলো বাবাকে পাঠিয়ে দিই। কি গো, তুমি এখনো এখানে বসে বসে পাখার বাতাস খাচ্ছ? ওদিকে আমার রান্না কখন হয়ে গেছে। এই ব্যাগে 3টে টিফিন বাটি আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে রামু কাকাকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। যা গরম পড়েছে গিন্নি, একটু পাখার বাতাস না খেলে শরীরটা বড় ক্লান্ত লাগে। আমি এখনই যাচ্ছি। যাচ্ছি যাচ্ছি নয়, আর দেরি করা চলবে না, অনেক বেলা হয়েছে। বাবা 12টার আগে খেতে বসে। তুমি তাড়াতাড়ি উঠে রামু কাকাকে খাবারগুলো পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি এখনই গিয়ে ঠিক পৌঁছে দেব। রামু কাকা, ও রামু কাকা, বলি বাবার শরীর ঠিক আছে তো? আমার গিন্নি কৃষ্ণা বাবার জন্মদিনে আজকে সব খাবার পাঠিয়েছে, তুমি একটু দিয়ে দিও কেমন? রতন দাদা বাবু, তুমি? সত্যি রতন দাদা বাবু, খুব খারাপ লাগে। বাড়ির এত কাছে এসেও কর্তামশাই তোমাকে বাড়িতে ঢুকতে দেয় না। সত্যি কথা বলতে কর্তামশাই তো জানেই না যে তুমি প্রতি বছর এই দিনটাতে এসে রান্না দিয়ে যাও। সেসব কথা এখন থাক। বলি, আমি যে ডাক্তারবাবুকে পাঠাই প্রতি মাসে বাবার চিকিৎসার জন্য, সে ঠিক মতো আসে তো? হ্যাঁ দাদা বাবু, তার চিকিৎসার জন্যই তো কর্তামশাই এখনো অবধি সুস্থ সবল বেঁচে আছেন, না হলে যে কি হতো। ঠিক আছে দাদা বাবু, আমি এখন আসি। ও বাবা, আমার জন্মদিনের কথা বুঝি তোর মনে আছে? এত রকম রান্না একা বসে বসে করেছিস রমা, সত্যি তোর কোনো তুলনা হয় না। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি যা যা খেতে ভালোবাসো ঠিক সেই রান্নাগুলোই করেছি। খাসির মাংস, কাতলা মাছের কালিয়া, চাল কুমড়োর বড়া আর নারকেল নাড়ু। রামু কাকাকে দিয়ে কাল নারকেল গুঁড়ো পাড়িয়েছিলাম। তোর মতো মেয়ে পেয়ে আমি ধন্য। তুই আমার জমিদারিও দেখাশোনা করিস, আবার আমার পছন্দের ছেলেকে বিয়ে করেছিস। জামাই কি আমার কমা নাকি? হ্যাঁ, বিলেত ফেরত বলে কথা। অন্যদিকে কৃষ্ণা আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে একটা অপদার্থ ছেলেকে বিয়ে করে চলে গেল।
থাক থাক বাবা, ওসব কথা এখন থাক। এত কষ্ট করে আমি রান্নাগুলো করলাম, এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো। মা মা, কতদিন পরে খাসির মাংস আর মাছ খেতে পেলাম। কি ভালো হয়েছিল রান্নাগুলো, আমি তো চেটেপুটে সব খেয়ে নিয়েছি। তুই তো জানিস মা, তোর বাবার তো রোজগারপাতি তেমন নেই, তাই রোজ রোজ মাছ মাংস আমি তোকে খেতে দিতে পারি না। ঠিক আছে মা, ঠিক আছে, যেদিন যেদিন হবে আমি সেদিন সেদিন আনন্দ করে খাবো, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়তে হবে কেমন? রমা, তোর সাথে একটা জরুরি কথা ছিল। দেখ মা, বয়স হচ্ছে, এত বড় জমিদারি ব্যবসা সব আমার পক্ষে সামলানো আর সম্ভব হচ্ছে না। তাই ভাবছি উকিল বাবুকে ডেকে সব সম্পত্তি তোর আর ছোট জামাইয়ের নামে করে দেব। হ্যাঁ হ্যাঁ বাবা, এ তো খুব ভালো কথা। আমি আর তোমার ছোট জামাই সবটা সামলে নেব, কোনো অসুবিধা থাকবে না। তাহলে আর কি, কাল একটা ভালো দিন আছে, রামুকে বলে উকিল বাবুকে ডেকে ভাবছি কালই সব সম্পত্তি তোর নামে আর জামাইয়ের নামে করে দেব। আমি তো মনে মনে এই দিনটারই অপেক্ষা করছিলাম বাবা, যে কবে তুমি সম্পত্তি আমাদের নামে করে দেবে। কর্তা মশাই সব সম্পত্তি ছোট দিদিমণিকে দিয়ে দেবে? এ বাড়িতে কারোর বড় দিদিমণি আর দাদাবাবুর কথা কি মনেই পড়ে না? কি অদ্ভুত! আর ছোট দিদিমণিকে যত দেখছি অবাক হচ্ছি। রামু, তোমার সাথে আমার একটা দরকারি কথা ছিল। তুমি এখনই উকিল বাবুকে খবর দাও। ভাবছি কালই সব সম্পত্তি ছোট মেয়ে আর জামাইয়ের নামে করে দেব। ছোট মুখে একটা বড় কথা বলছি কর্তা মশাই, কিছু মনে করবেন না। বড় দিদিমণির নামেও যদি কিছু লিখে দিতেন, কত কষ্ট করে সংসার চালায় বড় দিদিমণি। খবরদার, আমার ওই মেয়ের নাম মুখে আনবে না বলছি। 5 বছর হলো এ বাড়ি থেকে চলে গেছে, একবারও কি মনে পড়েছিল নাকি আমার কথা? ওই মেয়ে থাকুক আর না থাকুক কিছু যায় আসে না আমার। আচ্ছা কর্তা মশাই, আমি উকিল বাবুকে খবর দিতে যাচ্ছি। হে ভগবান, কর্তা মশাই সুমতি দাও ঠাকুর। আর একটা কথা রামু, কৃষ্ণার যা কিছু স্মৃতি এই বাড়িতে রয়েছে কালকেই সবকিছু বিদায় করে দেবে। আমি ওর কোনো স্মৃতি এই বাড়িতে আর রাখতে চাই না। আগে কর্তা মশাই যেমনটি বলছেন তেমনটি করে দেব। কাল সম্পত্তি সবকিছু আমার আর আমার স্বামীর নামে হবে, তাহলে আর কি দেরি কিসের? যা কিছু করার আজকেই করতে হবে। দিদি দিদি, তোকে একবার বাবা ডেকে পাঠিয়েছে। আসলে বাবা তার সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে দান করতে চায়, তাই তোর একটা সই লাগবে। আমাদের দুজনের নামে সম্পত্তির ভাগ আছে কিনা। দান করে দেবে অত বড় বাড়ি আর সম্পত্তি? আচ্ছা আচ্ছা, দান তো পুণ্যের ব্যাপার। ঠিক আছে, চিন্তা করো না, আমি রমাকে কাল পাঠিয়ে দেব। কিরে দিদি, তোর কোনো অসুবিধা নেই তো সই করতে? না রে না, আমার কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, আমরা কিন্তু বেশিক্ষণ বসবো না, সইটা করে দিয়েই আমি চলে আসব। বাবা, আজ তো উকিলবাবু আসবে। তোমার সাথে আমার বিশেষ জরুরি কিছু কথা ছিল। বলছিলাম যে সম্পত্তি আমার আর দিদির নামে সমান সমান ভাগ করে দিতে পারো তো? রমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জেনে শুনে এমন কথা মুখে আনাও পাপ। আমি তো কতবার বলেছি ওই মেয়ের নাম এই বাড়িতে কেউ নেবে না। নিতে যে হবেই বাবা, না হলে যে ঘোর অন্যায় হবে। না তুমি নিজেকে ক্ষমা করতে পারবে, না আমি। তুমি জানো না বাবা, তোমার জন্মদিনে প্রতি বছর সমস্ত রান্না দিদিই করে পাঠায়। তাছাড়া তোমার ডাক্তারি চিকিৎসার সমস্ত কিছু কিন্তু বড় জামাইবাবুই করে। ওই ডাক্তার যদি না আসতো, তুমি কিন্তু আজকে সুস্থ হতে পারতে না। দিদি জামাইবাবুর মতো খাঁটি মানুষ হয় না বাবা। এসব আমি কি শুনছি? তুই সব সত্যি বলছিস? হে ভগবান, আমি তো অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। কোথায় কোথায় আমার কৃষ্ণা মা, কোথায়? কৃষ্ণা মা, বড় জামাই, তোমরা এসেছো?
আমাকে তোমরা ক্ষমা করে দিও। আর ছোট মেয়ে রমার কাছে আমি সব শুনেছি, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। রমা তোমাদের মিথ্যা কথা বলে এই বাড়িতে এনেছে, না হলে যে তোমরা আসতে না। এ বাড়ি আমি কাউকে দান করব না, বাড়ি আমার দুই মেয়ের নামেই থাকবে। এসব তুমি কি বলছো বাবা? কিন্তু আমরা তো সম্পত্তির ভাগ নিতে এখানে আসিনি। আমি জানি রে মা, জানি আমার সব ভুল ভেঙে গেছে। সত্যি মানুষ চেনা বড় দায়। মানুষ চিনতে আমিও ভুল করেছিলাম। সব ভুল আমার ভেঙে গেছে, বুঝলি রামু? এবার থেকে আমার বড় মেয়ে, বড় জামাই, ছোট মেয়ে, নাতনি সবাই এই বাড়িতেই থাকবে। আমার যে আজকে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। যা রামু, আজকে জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন হবে, সমস্ত বাজারহাট করে নিয়ে আয়। আজ আমার বিশাল আনন্দের দিন। মানুষ চিনেছি রে, শেষ বয়সে এসে মানুষ চিনেছি। সত্যি আমিও ছোট দিদিমণিকে কত খারাপ ভাবতাম। মানুষটা যে এত ভালো, শেষটা না দেখলে বুঝতেই পারতাম না। কি ভালো লাগছে, এবার থেকে আমরা সবাই এখানে থাকবো। দাদু দাদু, কি মজা! আমি আবার মাংস ভাত খাবো, মাছ খাবো। আমার খুব আনন্দ হচ্ছে তোমাদের দেখে। এরপরে ওই বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন চলতে থাকে, আর সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মানিক, তুই এখন বড় হয়েছিস, বিয়ে করেছিস। এখন মায়ের কোলে শুয়ে থাকার বয়স নয়। শুধু ভালো মানুষ হলেই হয় না মানিক, দায়িত্ব সমানভাবে নিতে হয়। এই শুরু হলো। বেশ তো খবরের কাগজ পড়ছো, ওটাই পড়ো না। তাছাড়া মায়ের কাছে সন্তান চিরকালই ছোট থাকে। তাছাড়া ওর বয়সই বা কত? এসব বলেই তো তুমি ওর মাথাটা খাচ্ছ। দেখো, সংসার আর জীবন নদীর মতো, ঢেউ আসবেই। তাছাড়া পরিশ্রম ছাড়া সংসারে কোনো সম্মান থাকে না। পুরুষ মানুষের টাকাই সম্মান। কেন বাবা, তুমি তো এতদিন ধরে চাষবাস করে অনেক টাকা জমিয়েছো, বাড়ি করেছো। আমাকে পরিশ্রম না করলেও চলবে, এত চিন্তা আমার ভালো লাগে না। উফ, এমন একটা ছেলের জন্ম দিয়েছি, নিজের ভালো মন্দটা নিজে বোঝে না, অপদার্থ একটা। এমন করে কেন বলছো বাবা? সবাই আমার কত প্রশংসা করে জানো? আমার ছেলের মতো এমন সৎ আর দয়ার মন এই গ্রামে অন্য কারো নেই। সেটাই তো সমস্যা। মহাভারতে দাতা কর্ণের কথা শুনেছিস? দানি তাকে মহৎ করেছিল, আর দানি তার কবচ কুণ্ডল কেড়ে মৃত্যুর মুখে ঠেলে ফেলেছিল। যাও গিন্নি, পারলে বৌমাকে একটু কাজে সাহায্য করো। এমন একটা স্বামী কপালে জুটেছে, যাকে বোকা বানিয়ে গ্রামের মানুষ সুবিধা নিচ্ছে। হে ঈশ্বর, রক্ষে করো, ঈশ্বর রক্ষে করো। পায়েল মানিকের মতো অত সহজ সরল ছিল না। তার বুদ্ধি ছিল এবং সে বাস্তবটাকে খুব ভালোভাবে বুঝতো। আরে আরে, পায়েল বৌদি যে এদিকেই তো আসছে মনে হচ্ছে। যাই একটু গল্প করে নি। এই যে পায়েল বৌদি, কি আর বলবো, তোমার স্বামীর মতো মানুষ এই গায়ে একটাও নেই। চামেলি, আমার সংসারে অনেক কাজ আছে, তা হঠাৎ আমার স্বামীর এত প্রশংসা কেন শুনি? তিনি আবার কি করলেন? ও মা, এই তো কাল ঘরে বাজার করার টাকা ছিল না, তা তোমার স্বামী আমার স্বামীকে 500 টাকা দিল। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা আমি এখন যাই, অনেক কাজ আছে। লোকের ওই মিষ্টি মধুর কথাতেই আমার স্বামীটা বোকা বনে যায়। বাবা, আপনার চা এনেছি, খেয়ে নিন। কি বৌমা, তোমার মুখটা অমন ভার কেন?
কি আর বলবো বাবা, আপনার ছেলে তো একেবারে বোকার হদ্দ। আপনার ছেলেকে বোকা বানিয়ে সবাই টাকা পয়সা কেড়ে নেয়। এটাই তো ওর দোষ বৌমা, বেশি সহজ সরল, তাই সবাইকে আপন ভেবে ফেলে, আর তাতেই সবাই ওকে বোকা বানায়। কিন্তু নিজের জন্য তো ভাবতে হবে বাবা, না হলে সংসারটা যে ভেসে যাবে। আজ আপনারা আছেন, টাকা পয়সা আছে, পরে কি হবে? সেটা নিয়ে আমিও চিন্তায় আছি। কলসির জল খেতে খেতে একসময় সেটাও শূন্য হয়ে যায়। এই তো মানিক আসছে মনে হচ্ছে। দেখি দেখি, অনেক বাজার করে আনছে। এই সুযোগে থলিটা যদি নেওয়া যায়, আজকে বাজার খরচটা বেঁচে যাবে। কি ব্যাপার হারু দাদা, তুমি এখানে বসে আছো? কি আর বলবো রে মানিক, মেয়েটার আজ জন্মদিন, ভালো মন্দ কিছু কিনে দেব সে টাকাও নেই, তাই এই গাছতলায় বসে আছি। সে কি, তোমার মেয়ের আজ জন্মদিন? আরে বেচারা, আচ্ছা আচ্ছা, আমি ইলিশ মাছ নিয়ে আসছি, তার সাথে কিছু শাকসবজিও আছে। এই ব্যাগটা রাখো, মেয়েকে ভালো ভালো রান্না করে দিও। সত্যি রে মানিক, তুই বোকায় রয়ে গেলি। আজ আমার খরচটা বেঁচে গেল, বিনা পয়সায় ইলিশ মাছ। কই গো পায়েল, কি রান্না করেছো তাড়াতাড়ি নিয়ে এসো, বড্ড খিদে পেয়েছে। অন্যদিন তো আমি ঘরে ঢোকার আগেই তুমি রান্না নিয়ে বসে থাকো। এ কি মা, আজ তুমি খাবার নিয়ে এসেছো? পায়েল কোথায়? কি আর বলবো মানিক, তুই যখন বাজার গেলি, পায়েল তখন রাগ করে ব্যাগপত্র নিয়ে বাপের বাড়ি চলে গেছে, বলেছে আর কোনোদিন আসবে না। এ তুমি কি বলছো মা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। পায়েল রাগ করে বাপের বাড়ি চলে গেল আর আসবে না বলেছে? হ্যাঁ রে, কি আর করব, খুব অশান্তি করে চলে গেল। ভালো কিছু রান্নাও করতে পারিনি, এটা দিয়ে খেয়ে নে বাবা আমার। এ কি গিন্নি, আজ তো ইলিশ মাছ হওয়ার কথা ছিল। ছেলেকে তখন 1000 টাকা দিলাম ইলিশ মাছ আনতে, তাও আজও কি কাউকে টাকা দিয়ে চলে এসেছে নাকি? ওকে তুমি কিছু বলো না, হারুর মেয়েটার জন্মদিন ছিল, তাই বাজার করে যা আনছিল ব্যাগ সমেত দিয়ে চলে এসেছে। মানেটা কি? ঘরের খেয়ে বনের মোষ দাঁড়াচ্ছে? ইলিশ মাছের কত দাম জানো? কেউ বলল আর অমনি দিয়ে দিল? এটা কখনো হয় নাকি? একটা অপদার্থ ছেলে। আহা, আর তুমি রাগ করছো কেন? আমরা তো পরেও খেতে পারবো। হারুকে তুমি কতটুকু জানো গিন্নি? একটা ধূর্ত প্রবঞ্চক। মানুষ চেনা অত সহজ নয় গিন্নি। কিছু ভালো মানুষকে বোকা বানিয়ে কিছু খারাপ মানুষ আজীবন ফয়দা লুটছে। না 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 না, আমি অনেক সহ্য করেছি। মানিককে আমি আর এই বাড়িতে থাকতে দেব না। নিজে খেটে টাকা রোজগার যে কত কঠিন তা ওকে বুঝতে হবে। আহা, এরকম করে কেন বলছো? পায়েল বাড়ি ছেড়ে চলে গেল, আমাদের ছেলেটাকেও কি তুমি তাড়িয়ে দেবে? আর ছেলেটা থাকবে কোথায়? চুপ করো, তোমার কোনো কথা আজ আমি শুনবো না। আমি ওকে এখনই বাড়ি থেকে বের করে দেব। মানিককে তার বাবা ঘর থেকে তাড়িয়ে দেয়, আর সারা দিন হাঁটতে হাঁটতে অবশেষে মানিক একটা লাউ গাছের নিচে এসে বসে। তখন প্রায় বিকেল। ও মা গো, এ যে লাউ হেঁটে হেঁটে আমার দিকে আসছে, এ আমি ঠিক দেখছি তো? আমি জাদু লাউ, আমি এখানে একা একা থাকি,
তুমি আমাকে তোমার ঘরে নিয়ে চলো, আমি তোমার জমিতে সোনার মতো ফসল ফলাবো। ওমা, এ লাউ যে কথা কয়, একদম মানুষের মতো। তুমি খুব সহজ সরল, তোমার মনে কোনো পাপ নেই, তাই আমি তোমাকে সাহায্য করব। তোমার ঘরে অনেক লাউ চাষ হবে, যা বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। তাই নাকি? তাহলে জাদু লাউ আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। ছেলেটা যে কোথায় গেল, কি খেলো? কাল সারাটা দিন ছেলেটা বাড়ি ফেরেনি, কি যে করি। গিন্নি, কাল থেকে তুমি কিছু খাওনি। আমি নিজে হাতে একটু ডাল, পোস্ত আর বেগুন ভাজা রান্না করেছি, খেয়ে নাও। দেখো গিন্নি, ছেলে উপযুক্ত হয়েছে, বিয়ে করেছে, পরিবারের দায়িত্ব নেওয়া ওকে শিখতে হবে। অন্ধ স্নেহে তুমি ওকে অলস বানিয়ে দিও না। ছেলেটা সারাদিন ঘরে ফেরেনি, কি খেলো তাও জানি না। তোমার কি এতটুকু মায়া দেওয়া নেই? তোমার কি মনে হয় গিন্নি, ওকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি খুব ভালো আছি? না গিন্নি, না। আমি চাই ও নিজের পায়ে দাঁড়াক, না হলে আমাদের অবর্তমানে ওকে ঠকিয়ে সবাই কেড়ে নেবে। সবাই ভাবে বাবারা শক্ত হয়। না গিন্নি, বাবাদেরও মন আছে, তারাও কাঁদে, শুধু চোখের জলটা লুকানো থাকে। আমি জানি তুমি আমাদের ছেলেকে অনেক ভালোবাসো, এখন তোমার ইচ্ছা পূরণ হলেই হয়। অন্যদিকে মানিক সেই জাদু লাউ নিয়ে তাদের বাড়ির পেছনের দিকের ঘরে এসে উপস্থিত হয়। ওমা, দেখো কি এনেছি, এটা জাদু লাউ। এই লাউ চাষ করে আমি অনেক টাকা রোজগার করব। তুই ফিরে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। তুই এই পেছনের দিকের এই ঘরটাতেই থাক, আর লাউটাও এই ঘরেই চাষ কর। এই ঘরে সচরাচর তোর বাবা আসে না। হ্যাঁ মা, আমি লাউ চাষ করে টাকা রোজগার করব, তারপর বাবাকেও দেখিয়ে দেব যে বাবার স্বপ্ন সত্যি করে আমিও একজন রোজগারের ছেলে হয়ে উঠেছি। এরপর মানিক বেশ কিছু মাটি নিয়ে কোদাল দিয়ে খোঁড়ে, তারপর তাতে জল দিয়ে লাউয়ের বীজটা রোপণ করে। এরপর সেই লাউ গাছে অনেক লাউ ধরে, আর সেগুলো ছিল সবই জাদু লাউ। সত্যি জাদু লাউ, তুমি কত ভালো, আমাকে অনেক সাহায্য করেছো। হ্যাঁ, এবারে তুমি এই লাউগুলো কেটে বাজারে বিক্রি করো, দেখবে এই লাউ অনেক সুস্বাদু আর তোমার বিক্রি অনেক বেশি হবে। এরপর মানিক সেই লাউ গাছ থেকে লাউগুলো কেটে নেয়, তারপর বাজারে গিয়ে লাউগুলো বিক্রি করতে থাকে। এভাবে অনেক লোকজন জমা হয় আর মানিকের বিক্রিও বেড়ে যায়। আমি জানতাম মানিক, তুই একদিন সফল হবি। যা মানিক, এবার পায়েলকে ঘরে নিয়ে আয়, ঘরের লক্ষ্মী ঘরে ফিরে আসুক। কি যে বলো, যখন আমার ছেলের সত্যিকারের বউকে দরকার ছিল তখনই সে রাগ করে বাপের বাড়ি চলে গেল। এখন ওই বউকে নিয়ে আসার কোনো মানে হয় না। চুপ করো গিন্নি, ও রাগ করে বাপের বাড়ি যায়নি, ওকে আমি বাপের বাড়ি যেতে বলেছিলাম, যাতে আমাদের ছেলে একটু বোঝে নিজের ভালোটা। তাই বুঝি? আমার ভুল হয়ে গেছে। তাহলে আর কি, মানিক গিয়ে বৌমাকে ঘরে নিয়ে আসুক। হ্যাঁ বাবা, নিজের রোজগারের যে কি আনন্দ তা আমিও বুঝেছি, আর জাদু লাউ আমাকে অনেক সাহায্য করেছে। স্বামী হিসাবে আমিও এবার দায়িত্ব নিতে সক্ষম। দেখলি মানিক, পরিশ্রম কখনো মানুষকে ছোট করে না, যে কোনো কাজই বড় হয় যদি সৎ পথে থেকে করা যায়। আজ তুই আমার গর্ব।
এরপর মানিক পায়েলকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসে। এরপর তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।